নমস্কার, সাহিত্য পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ইছামতি। ইছামতির দ্বিতীয় পর্ব আজ আপনাদের পড়ে শোনাব। পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট প্রতিদিনকার মতো একই অনুরোধ করছি, আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। বন্ধুরা, সাহিত্য পাঠ পুরোপুরি না শুনলে সাহিত্য পাঠের সম্পূর্ণ আনন্দ আস্বাদন করা সম্ভব হয় না। তাই আপনাদের নিকট অনুরোধ করছি, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। তাহলে শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ইছামতি দ্বিতীয় পর্ব। ঠিক সেই সময়ে নালুপাল মোল্লাহাটির হাট থেকে মাথায় মোট নিয়ে ফিরছে। আগের হাটের দিন সে যা লাভ করেছিল, আজ লাভ তার দ্বিগুণ। বেশ চেঁচিয়ে সে গান ধরেছে, হৃদয় রাস মন্দিরে দাঁড়ামা ত্রিভঙ্গ হয়ে। এমন সময় পড়ে গেল গ্র্যান্ড সাহেবের সামনে। গ্র্যান্ড সাহেব ডেভিডকে বললেন, লোকটাকে ভালো করে দেখি, একটু থামাও। বাহ বাহ, ও কি করে? ডেভিড সাহেব একেবারে বাঙালি হয়ে গিয়েছে কথাবার্তার ধরনে। ঠিক এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলে। অনেক দিন এক জায়গাতে আছে। সে মেম সাহেবের দিকে চেয়ে হেসে বললে, He can have his old ewe cut down, can't he, madam? পরে নালুপালের দিকে চেয়ে বলি ও কর্তা, দাঁড়াও তো দেখি। নালুপাল আজ একেবারে বাঘের সামনে পড়ে গিয়েছে। তবে ভাগ্যি ভালো, এ হলো ছোট সাহেব। লোকটি বড় সাহেবের মতো নয়, মারধর করে না। মেমটাকে বোধ হয় বড় সাহেবের। নালুপাল দাঁড়িয়ে পড়ে বললে, আগে সেলাম, কি বলছেন? দাঁড়াও ওখানে। গ্র্যান্ড সাহেব বললেন, ওকে একটু দাঁড়াবে এখানে, আমি একটু ওকে দেখে নিই। ডেভিড বললে, দাঁড়াও এখানে, তোমাকে দেখে সাহেব ছবি আঁকবে। গ্র্যান্ড সাহেব বললে, ও কি করে? বেশ লোকটি, খাসা চেহারা, চলো যাই। ও আমাদের হাটে জিনিস বিক্রি করতে এসেছিল। ইউ ওয়ান্ট হিম এনিমোর? নো, আই ওয়ান্ট টু থ্যাংক হিম ডেভিড, অর শ্যাল আই? গ্র্যান্ড সাহেব পকেটে হাত দিতে যেতেই ডেভিড তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটা আধুলি বার করে নালুপালের সামনে ছুঁড়ে দিয়ে বললে, নাও, সাহেব তোমাকে বকশিস করলেন। নালুপাল অবাক হয়ে আধুলিটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে বললে, সেলাম সাহেব, আমি যেতে পারি? যাও। সুন্দর বিকেল সেদিন নেমে এসেছিল পাঁচপোতার বাওরের ধারে। বন্য পুষ্প সুরভিত হয়েছিল ঈষৎতপ্ত বাতাস। রাঙা মেঘের পাহাড় ফুটে উঠেছিল অস্ত আকাশপটে দূর বিস্তৃত আউশ ধানের সবুজ ক্ষেতের ও প্রান্তে। কিচমিচ করছিল গাংশালিক ও দোয়েল পাখির ঝাঁক। কোলসওয়ার্দি গ্র্যান্ড কতক্ষণ একদৃষ্টে অস্তদিগন্তের পানে চেয়ে রইলেন। তাঁর মনে একটি শান্ত গভীর রসের অনুভূতি জেগে উঠল। বহু দূর নিয়ে যায় সে অনুভূতি মানুষকে। আকাশের বিরাটত্বের সচেতন স্পর্শ আছে সে অনুভূতির মধ্যে। দূর আগত বংশীধ্বনির সুস্বরের মতো করুণ তার আবেদন। গ্র্যান্ড সাহেব ভাবলেন, এই তো ভারতবর্ষ। এতদিন ঘুরে মরেছেন বোম্বাই, পুনে ক্যান্টনমেন্টের পোলো খেলার মাঠে আর অ্যাংলো ইন্ডিয়ানদের ক্লাবে। এরা এক অদ্ভুত জীব। এদেশে এসেই এমন অদ্ভুত জীব হয়ে পড়ে যে কেন এরা? যে ভারতবর্ষের কথা তিনি শকুন্তলা নাটকের মধ্যে পেয়েছিলেন মনিহার উইলিয়ামসের অনুবাদে,
যে ভারতবর্ষের খবর পেয়েছিলেন এডুইন আর্নল্ডের কাব্যের মধ্যে, যা দেখতে এত দূরে তিনি এসেছিলেন, এতদিন পরে এই ক্ষুদ্র গ্রাম্য নদী তীরের অপরাহ্নটিতে সেই অনিন্দ্য সুন্দর মহাকবিত্বময় সুপ্রাচীন ভারতবর্ষের সন্ধান পেয়েছেন। সার্থক হলো তার ভ্রমণ। রাজারামের ভগ্নী তিনটির বয়স যথাক্রমে 30, 27 ও 25। তিলুর বয়স সবচেয়ে বেশি বটে, কিন্তু 3 ভগ্নীর মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো, এমনকি তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজেই ফেলা যায়। রং অবশ্যই 3 বোনেরই ফর্সা। রাজারাম নিজেও বেশ সুপুরুষ, কিন্তু তিলুর মধ্যে পাকা সবরি কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রৌদ্রে মুখ রাঙা হয়ে উঠলে বড় সুন্দর দেখায় ওকে। তন্নি, সুঠাম, সুকেশী, বড় বড় চোখ, চমৎকার হাসি। তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না। তবে তিলু শান্ত পল্লী বালিকা, ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই। বিয়ে হলে এতদিন ছেলে মেয়ের মা, 30 বছরের অর্ধপ্রৌঢ়া গিন্নি হয়ে যেত তিলু। বিয়ে না হওয়ার দরুন ওদের 3 বোনেই মনে প্রাণে এখনো সরল বালিকা। আদরে আবদারে, কথাবার্তায়, ধরনে ধারণে সব রকমেই। জগদম্বা তিলুকে ডেকে বললেন, চাল কোটার ব্যবস্থা করে ফেলো ঠাকুরজি। আর তিল? দিনুবুড়িকে বলা আছে সন্ধেবেলা দিয়ে যাবে। নীলুকে বলে দাও বরণের ডালা যেন গুছিয়ে রাখে। আমি একা রান্না নিয়েই ব্যস্ত থাকব। তুমি রান্নাঘর ছেড়ে যেও না, যজ্ঞিবাড়ির কাণ্ড, জিনিসপত্র চুরি যাবে। 3 বোনে মহা ব্যস্ত হয়ে আছে নিজেদের বিয়ের জোগাড় আয়োজনে। ওদের বাড়িতে প্রতিবেশিনীরা যাতায়াত করছেন। গাঙ্গুলিদের মেজ বউ বললে, ও ঠাকুরজি, বলি আজ যে বড্ড ব্যস্ত, নিজেরা বাসর ঘর সাজিও কিন্তু। বলে দিচ্ছি ও কাজ আমরা কেউ করব না। আচ্ছা দিদি, তিলু ঠাকুরজিকে কি চমৎকার দেখাচ্ছে। বিয়ের জল গায়ে না পড়তেই এই। বিয়ের জল পড়লে না জানি কত লোকের মুন্ডু ঘুরিয়ে দেয় আমাদের তিলু ঠাকুরজি। গাঙ্গুলিদের বিধবা ভগ্নী সরস্বতী বললে, বৌদিদির যেমন কথা, মুন্ডু ঘুরিয়ে দিতে হয় ওর নিজের সোয়ামেরই ঘোরাবে, অপর কারে আবার খুঁজে বার করতে যাচ্ছে ও। সবাই হেসে উঠল। পরদিন ভবানী বাণিজ্যের সঙ্গে শুভ গোধূলি লগ্নে 3 বোনেরই একসঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পাত্র সুপুরুষ বটে। বয়স 85 বোধহয় হবে, কিন্তু মাথার চুলে পাক ধরেনি। গৌর বর্ণ, সুন্দর, সুঠাম, সুগঠিত দেহ, দিব্যি একজোড়া গোঁফ, কুস্তিগিরের মতো চেহারার বাঁধুনি। বাসর ঘরে মেয়েরা আমোদ প্রমোদ করে চলে যাওয়ার পরে ভবানী বাণিজ্যে বললেন, তিলু, তোমার বোনেদের সঙ্গে আলাপ করাও। তিলোত্তমার গৌরবর্ণ সুঠাম বাহুতে সোনার পৌঁছে, মণিবন্ধে সোনার খারু, পায়ে গুঞ্জরি পঞ্চম, গলায় মুরকি মাদুলি, লাল চেলি পরনে। পৌঁছে নেড়ে বললেন, আপনি ওদের কি চেনেন না? তুমি বলে দাও নয়। এর নাম সরবালা, ওর নাম নীলনয়না। আর তোমার নাম কি? আমার নাম নেই। বলো সত্যি, কি তোমার নাম? তিলোত্তমা। বিধাতা বুঝি তিলে তিলে তোমায় গড়েছেন। তিলু, বিলু ও নীলু একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। তিলু বললে, না গো মশাই, না, আপনি শাস্ত্রচ্ছাই জানেন না। বিলু বললে, বিধাতা পৃথিবীর সব সুন্দরীর। নীলু বললে, রূপের ভালো ভালো অংশ। তিলু বললে, নিয়ে একটু একটু করে। ভবানী হেসে বললেন, ও বুঝেছি, তিলোত্তমাকে গড়েছিলেন। তিলু হেসে বললে, আপনি তাও জানেন না? নীলু ও বিলু একসঙ্গে বলে উঠল, আমরা আপনার কান মলে দেব। তিলু বোনেদের দিকে চেয়ে বললে, ও কি,
ছি। বিলু বলে, ছি কেন? আমরা বলবো না? সতী দিদি তো কান মলেই দিয়েছে, আজ দেয়নি? ভবানী গম্ভীর মুখে বললেন, সে হলো সম্পর্কে শ্যালিকা, তোমরা তো তা নও। তোমরা কি তোমাদের স্বামীর কান মলে দেবার অধিকারী? বুঝে সুঝে কথা বলো। নীলু বললে, আমরা কি তবে বলুন? তিলু বোনের দিকে চোখ পাকিয়ে বললে, আবার? ভবানী হেসে বললেন, তোমরা সবাই আমার স্ত্রী, আমার সহধর্মিণী। বিলু বললে, আপনার বয়স কত? ভবানী বললেন, তোমার বয়স কত? আপনি বুড়ো। তিলু চোখ পাকিয়ে বোনের দিকে চেয়ে বললে, আবার? ভবানী বাণিজ্যে বাস করবেন রাজারাম প্রদত্ত জমিতে। ঘরদোর বাঁধবার ব্যবস্থা হয়ে গিয়েছে। আপাতত তিনি শ্বশুর বাড়িতেই আছেন অবশ্যই। এ এক নতুন জীবন। গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে। কত তীর্থে তীর্থে ঘুরে এসে শেষে এমন বয়সে কিনা পড়ে গেলেন সংসারের ফাঁদে। খুব খারাপ লাগছে না? তিলু সত্যি বড় ভালো গৃহিণী। ভবানী ওর কথা চিন্তা করলেই আনন্দ পান। তাকে যেন ও 10 হাত বাড়িয়ে ঘিরে রেখেছে জগদ্ধাত্রীর মতো। এতটুকু অনিয়ম, এতটুকু অসুবিধে হবার জো নেই। রোজ ভবানী বাণিজ্যে একটু ধ্যান করেন। তাঁর সন্ন্যাসী জীবনের অভ্যাস এটি এখনো বজায় রেখেছেন। তিলু বলে দিয়েছে, ঠান্ডা লাগবে, সকাল করে ফিরবেন। একদিন ফিরতে দেরি হওয়াতে তিলু ভেবে নাকি অস্থির হয়ে গিয়েছিল। বিলু নীলু ছেলে মানুষ ভবানী বাণিজ্যের চোখে। ওদের তিনি অত আমল দিতে চান না, কিন্তু তিলুকে পারবার জো নেই। সেদিন বেরুতে যাচ্ছেন ভবানী। নীলু এসে গম্ভীর মুখে বললে, দাঁড়ান, ও রসের নাগর, এখন যাওয়া হবে না। আচ্ছা, ছ্যাবলামি করো কেন বলো তো? আমার বয়স বুঝে কথা কও নীলু। রসের নাগরের আবার রাগ কি? নীলু চোখ উল্টে কুঁচকে এক অদ্ভুত ভঙ্গি করলে। ভবানী বললেন, তোমাদের হয়েছে কি জানো? বড়লোক দাদা, খেয়ে দেয়ে আদরে গোবরে মানুষ হয়েছ, কর্তব্য অকর্তব্য কিছু শেখনি। আমার মনে কষ্ট দেওয়া কি তোমার উচিত? যেমন তুমি তেমনি বিলু, দুজনেই ধিঙ্গি ধুরন্ধর। আর দেখো দেখি তোমাদের দিদিকে। ধিঙ্গি ধুরন্ধর এসব কথা বুঝি খুব ভালো? আমি বলতাম না, তোমরাই বলালে। বেশ করেছি, আরও বলবো। বলো। বলছই তো, তোমাদের মুখে কি বাধে শুনি? এমন সময়ে তিলু একরাশ কাপড় সাজিমাটি দিয়ে কেচে পুকুর ঘাট থেকে ফিরছে দেখা গেল। পেয়ারাতলায় এসে স্বামীর কথার শেষের দিকটা ওর কানে গেল। দাঁড়িয়ে বললে, কি হয়েছে? ভবানী বাণিজ্যে যেন অকুলে কুল পেলেন। তিলুকে দেখে মনে আনন্দ হয়। ওর সঙ্গে সব ব্যাপারের একটা সুরাহা আছে। এই দেখো, তোমার বোন আমাকে কি সব অশ্লীল কথা বলছে। তিলু বুঝতে না পারার সুরে বললে, কি কথা? অশ্লীল কথা, যা মুখ দিয়ে বলতে নেই এমনি কথা। নীলু বলে উঠল, আচ্ছা দিদি, তুই বল। পাঁচালির ছড়ায় সেদিন 55 তলার বারোয়ারিতে বলেনি রসের নাগর? আমি তাই বলেছি। দোষটা কি হয়েছে শুনি? বরকে বলবো না? ভবানী হতাশ হওয়ার সুরে বললেন, শোনো কথা। তিলু ছোট বোনের দিকে চেয়ে বললে, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে নীলু? ভবানী বললেন, ও দুই সমান, বিলুও কম নাকি? তিলু বললে, না, আপনি রাগ করবেন না, আমি ওদের শাসন করে দিচ্ছি। কোথায় বেরুচ্ছেন এখন? মাঠের দিকে বেড়াতে যাব। বেশিক্ষণ থাকবেন না কিন্তু, সন্ধ্যের সময় এসে জল খাবেন। আজ বৌদিদি আপনার জন্য মুখ তক্তি করছে। ভুল কথা, মুখ তক্তি এখন হয় না, নতুন মুগের সময় হয়, মাঘ মাসে। দেখবেন এখন হয় কি না।
আসবেন সকাল সকাল, আমার মাথার দিব্যি। নীলু বললে, আমারও। তিলু বললে, যা তুই যা। ভবানী বাড়ির বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। শরৎকাল সমাগত, আউশ ধানের ক্ষেত শূন্য পড়ে আছে ফসল কেটে নেওয়ার দরুন। তিতপল্লার হলদে ফুল ফুটেছে বনে বনে ঝোপের মাথায়। ভবানীর বেশ লাগে এই মুক্ত প্রসারতা। বাড়ির মধ্যে 3টি স্ত্রীকে নিয়ে প্রাণ ওষ্ঠাগত হতে হয়, তার ওপর পরের বাড়ি। যতই ওরা আদর করুক, স্বাধীনতা নেই। ঠিক সময়ে ফিরে আসতে হবে। কেন রে বাবা? ভবানী অপ্রসন্ন মুখে নদীর ধারে এক বটতলায় গিয়ে বসলেন। বিশাল বট গাছটি এখানে সেখানে সব জায়গায় ঝুড়ি নেমে বড় বড় গুঁড়িতে পরিণত হয়েছে। একটা নিভৃত ছায়া ভরা শান্তি বটের তলায়। দেশের পাখি এসে জুটেছে গাছের মাথায়। দূর দূরান্তর থেকে পাখিরা যাতায়াতের পথে এখানে আশ্রয় নেয়। যাযাবর শামকুট, হাঁস ও সিল্লির দল স্থায়ী বাসস্থান বেঁধেছে খোরো হাঁস, বক, চিল, 2-4টি শকুন। ছোট পাখির ঝাঁক যেমন শালিক, ছাতারে, দোয়েল, জলপিপি এ গাছে বাসা করে না বা বসেও না। ভবানী এই গাছতলায় এর আগে এসেছেন এবং এসব লক্ষ্য করে গিয়েছেন। 2-একটা সন্ধ্যামণির জংলা ফুল ফুটেছে গাছতলায় এখানে ওখানে। ভবানী এদিক ওদিক তাকিয়ে গাছতলায় গিয়ে চুপচাপ বসলেন। একটু নির্জন জায়গা চাই। চাষি লোকেরা বড় কৌতূহলী। দেখতে পেলে এখানে এসে উঁকি ঝুঁকি মারবে আর অনবরত প্রশ্ন করবেন তিনি কেন এখানে বসে আছেন। তিনি একা বসে রোজ এ সময়ে একটু ধ্যান করে থাকেন, তার সন্ন্যাসী জীবনের বহুদিনের অভ্যাস। আজও তিনি ধ্যানে বসলেন একটা সন্ধ্যামণি ফুল গাছের খুব কাছেই। খানিকটা সময় কেটে গেল। হঠাৎ একটা অপরিচিত ও বিজাতীয় কণ্ঠস্বরে ভবানী চমকে উঠে চোখ খুলে তাকালেন। একজন সাহেব গাছের গুঁড়ির ওদিকে একটা মোটা ঝুড়ি ধরে দাঁড়িয়ে তার দিকে বিস্ময় ও শ্রদ্ধার দৃষ্টিতে চেয়ে আছে। সাহেবটি আর কেউ নয়, কোলসওয়ার্দি গ্র্যান্ট। তিনি বটগাছের শোভা দূর থেকে ভালো করে দেখবার জন্যে কাছে এসে আরও আকৃষ্ট হয়ে গাছের তলায় ঢুকে পড়েন এবং এদিক ওদিক ঘুরতে গিয়ে হঠাৎ ধ্যানরত ভবানীকে দেখেই থমকে দাঁড়িয়ে বলে ওঠেন, অ্যান ইন্ডিয়ান যোগী। সাহেবের টমটম দূরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে কেউ নেই। ভজামুচি সহিস টমটমেই বসে আছে ঘোড়া ধরে। কোলসওয়ার্দি গ্র্যান্ট ভবানীর সামনে এসে আশ্বাসের সুরে বললেন, ওহ, আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। প্লিজ গো অন উইথ ইউর মেডিটেশনস। ভবানী বাণিজ্যে কিছুই না বুঝে অবাক হয়ে সাহেবের দিকে চেয়ে রইলেন। তিনি সাহেবকে 2-1 দিন এর আগে যে না দেখেছেন এমন নয়, তবে এত কাছ থেকে আর কখনো দেখেননি। I offer you my salutations. I wish I could speak your tongue. বটতলায় কি একটা ব্যাপার হয়েছে বুঝে ভজামুচি টমটমের ঘোড়া সামলে ওখানে এসে হাজির হলো। সেও ভবানীকে চেনে না। এসে দাঁড়িয়ে বললে, পেরনাম হই বাবা ঠাকুর। ও সাহেব ছবি আঁকে কিনা তাই দেখুন সকালবেলা কুঠি থেকে বেরিয়ে মোড়ে নিয়ে সারাদিন বন বাদার ঘুরছে। আপনাকে দেখে ওর ভালো লেগেছে তাই বলছে। ভবানী হাত জুড়ে সাহেবকে নমস্কার করলেন ও একটু হাসলেন। গ্র্যান্টও দেখা দেখি সেভাবে নমস্কার করার চেষ্টা করলেন, হলো না। বললেন, লেট মি নট ডিস্টার্ব ইউ। I sincerely regret. I have trespassed into your nice sanctuary. May I have the permission to draw your sketch? You man, will you make him understand? ভজামুচিকে গ্র্যান্ড সাহেব হাত পা নেড়ে ছবি আঁকার ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলেন। ভজামুচি ভবানীর দিকে চেয়ে বলল,
ও বলছে আপনার ছবি আঁকবে। মুই জানি কি না এই সাহেবটা ওই রকম করে। একটুখানি চুপটি মেরে বসুন। কি বিপদ! একটু ধ্যান করতে বসতে গিয়ে এ আবার কোন হাঙ্গামা এসে হাজির হলো দেখো। কতক্ষণ বসতে হবে? মরুগে, দেখাই যাক রগর। ভবানী বসেই রইলেন। গ্র্যান্ড সাহেব ভজামুচিকে বললেন, ডোন্ট ইউ স্ট্যান্ড অ্যাগেপ, জাস্ট গো অন অ্যান্ড ব্রিং মাই স্কেচিং থিংস ফ্রম দি কার্ট। পরে হাত দিয়ে দেখিয়ে বললেন, যাও। এতদিনে ওই কথাটি গ্র্যান্ড ভালো করে শিখেছেন। দেরি হলো বাড়ি ফিরতে। সুতরাং ভবানী নিজের ঘরটিতে ঢুকে দেখলেন তিলু দোরের চৌকাঠে কি একটা ন্যাকড়া দিয়ে পুঁতছে। ভবানী বললেন, কি ওখানে? তিলু মুখ না তুলেই বললে, রেড়ির তেল পড়ে গেল, পিদিমটা ভাঙল, জল পড়ল মেঝেতে। এ সময়ে সমস্ত পল্লীগ্রামে দোতলা প্রদীপ বা সেজ ব্যবহার হতো। তলায় জল থাকত, ওপরের তলায় তেল। এতে নাকি তেল কম পুড়ত। ভবানী দেখলেন তাঁর খাটের তলায় দোতলা পিদিমটা ছিটকে ভেঙে পড়ে আছে। সবই আনাড়ি। ভাঙলে তো পিদিমটা? আমি ভাঙিনি। কে? নীলু বুঝি? আগে মশাই, না, চুপ করুন, কথা বলবো না আপনার সঙ্গে। কেন, কি করেছি? কি করেছি বটে, আমার কথা শোনা হলো? সন্ধ্যের সময় এসে জল খেতে বলেছিলাম না? শোনো, আসবো কি, এক মজা হয়েছে বলি। কি বিপদে পড়ে গিয়েছিলাম যে। তিলু কৌতূহলের দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চেয়ে বললে, কি বিপদ? সাপ টাপ তাড়া করেনি তো? খড়ের মাঠে বড্ড কেউটে সাপের ভয়। না গো না, সাপ নয়, এক পাগলা সাহেব। টমটমের সহিস বললে নীলকুঠির সাহেবদের বন্ধু, দেশ থেকে বেড়াতে এসেছে। আমি বটতলায় বসে আছি, আমার সামনে এসে হাঁ করে দাঁড়িয়েছে। কি সব হিটমিট টিট বলতে লাগলো। সহিসটা বললে আপনার ছবি আঁকবে। ও, সেই ছবি আঁকিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, দাদার মুখে শুনেছি বটে। আপনার ছবি আঁকলে? আঁকলে বই কি, ঠাই বসে থাকতে হলো একদণ্ড। মা গো! এখন বোঝো কার দোষ। পরক্ষণেই তিলুর দিকে ভালো করে চেয়ে দেখলেন, কি সুন্দর দেখাচ্ছে ওকে। নিখুঁত সুন্দরী নয় বটে, কিন্তু অপূর্ব ওর রূপ। যেমন হাসি হাসি মুখ, তেমনি নিটোল বাহু দুটি, গলায় খাঁচ কাটা দাগগুলি কি চমৎকার, তেমনি গায়ের রং। সন্ধেবেলা দেখাচ্ছে ওকে যেন দেবী মূর্তি। বললেন, তোমার একটা ছবি আঁকতো সাহেব, তবে বুঝতো যে রূপখানা কাকে বলে। যান, আপনি যেন। পরে হেসে বললে, দাঁড়ান, খাবার আনি, সন্ধে আন্দিকের জায়গা করে দিই। ও নীলু, শোন, এইদিকেই আসনখানা নিয়ে আয়। নীলু এসে আসন পেতে দিলে, গঙ্গা জলের কোষাকষি দিয়ে গেল। তিলু যত্ন করে আঁচল দিয়ে সন্ধে আন্নিকের জায়গাটা মেজে দিলে। ভবানী মনে মনে যা ভাবছিলেন, আন্নিকের সময়েও ভাবছিলেন, তা হচ্ছে এই, কালও সাহেব তাঁকে বটতলায় যেতে বলেছে। সাহেবের হুকুম, যেতেই হবে। রাজার মতো ওরা। তিলুকে নিয়ে গেলে কেমন হয়? অপূর্ব সুন্দরী ও। ওর একটা ছবি যদি সাহেব আঁকে তবে বড় ভালো হয়। কিন্তু নিয়ে যাওয়াই মুশকিল। যদি কেউ টের পেয়ে যায় তবে গাঁয়ে শোরগোল উঠবে। একঘরে হতে হবে সমাজে তাঁর শ্যালক রাজারাম রায়কে। তিলু একখানা রেকাবিতে খাবার নিয়ে এলো, নারকেলের সন্দেশ, চিঁড়ে ভাজা আর মুগ তক্তি। হেসে বললে, কেমন? মুগ তক্তি যে বড় হয় না এ সময়ে, এখন কি দেবেন তাই বলুন। নীলু বললে, এখন কান মলে দেব যে। দূর, তুই যে কি বলিস কাকে, ছি, ও কথা বলতে আছে। বিলু আড়াল থেকে বের হয়ে এসে খিলখিল করে হেসে উঠল। ভবানী বিরক্তির সুরে হেসে বললেন, আর এই এক নষ্টের গোড়া, কি যে সব হাসো, যা তা মুখে কথাবার্তা তোমাদের দুজনের।
বাঁধে না। ছি। বিলু বললে, অত ছি ছি করতে হবে না বলে দিচ্ছি। নীলু বললে, হ্যাঁ, আমরা অত ফেলনা নই যে সভ্যতা ছিচিৎকার শুনতে হবে। তিলু বললে, আপনি কিছু মনে করবেন না, ওরা বড্ড আদুরে আর ছেলে মানুষ। দাদা ওদের কখনো শাসন করতেন না, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। নীলু বললে, হ্যাঁ গো বৃন্দে, তোমাকে আর আমাদের ব্যাখ্যানা করতে হবে না, থাক। বিলু বললে, দিদি শুয়ো হচ্ছে ভাতারের কাছে, বুঝলি না। ভবানী বললেন, ছি ছি, আবার অশ্লীল বাক্য। বিলু রাগের সুরে বললে, হ্যাঁ গো, সব অশ্লীল বাক্য আর অশ্লীল বাক্য। তবে কি কথা বলবে শুনি? দুটো কথা বলছো কি না অমনি অশ্লীল বাক্য হয়ে গেল। বেশ করব, আমরা অশ্লীল বাক্য বলবো। আপনি কি করবেন শুনি? তিলু ধমকে বললে, যা এখান থেকে, দুজনেই যা, পান নিয়ে এসো। আর মুক্তোক্তি দেব? কেমন লাগলো? বৌদিদি আপনার জন্যে মুক্তোক্তি রসে ফেলছে, ভাত খাবার সময় দেবে। একটা কথা বলি তিলু। কি? কেউ নেই তো এখানে, দেখে এসো। না, কেউ নেই, বলুন। কাল একবার আমার সঙ্গে বটতলায় যেতে পারবে? কেন? সাহেবকে দিয়ে তোমার একটা ছবি আঁকাবো। ঢাকায় শাড়িখানা পরে যেও, পারবে? ও মা! কেন, কি হয়েছে? সে কি হয়? দিন মানে আপনার সঙ্গে কি করে বেরোবো? এই দেখুন, আপনার সামনে দিন মানে বার হই বলে কত নিন্দে করছে লোকে। গাঁয়ে সেই রাত্রির ছাড়া দেখা করার নিয়ম নেই, আমাকে বেরুতে হয় বাধ্য হয়ে। বৌদিদি একা পেরে ওঠেন না সব দিক তাংড়াতে। শোনো, ফন্দি করতে হবে, আমাকে যেতে হবে বিকেলে। আজ যে সময় গিয়েছিলুম সে সময়। তুমি নদীর ঘাটে গা ধুতে যেও ঘড়া গামছা নিয়ে, ওখান থেকে নিয়ে যাব, কেউ টের পাবে না। লক্ষ্মীটি। তিলু, আমার বড্ড ইচ্ছে। আপনার আজগুবি ইচ্ছে, ওসব চলে কখনো সমাজে? আপনি সন্ন্যাসী হয়ে দেশ বিদেশ বেরিয়েছেন বলে সমাজের কোনো খবর তো রাখেন না। আমার যা ইচ্ছে করবার জো নেই। শেষ পর্যন্ত কিন্তু তিলুকে যেতে হলো। স্বামীর মনে ব্যথা দেওয়ার কষ্ট শেষ হইতে পারবে না। ঢাকাই শাড়ি পরে ঘোড়া নিয়ে ঘাটের পথ আলো করে যাবার সময় তাকে কেউ দেখেনি, কেবল বাদা বোষ্টমের বউ ছাড়া। বোষ্টম বউ বললে, ও দিদিমণি, এ কি এমন সেজে গুজে কোথায়? রূপে যে ঝলক তুলেছ। যা, ঘাটে গা ধোবো, শাড়িখানা কাচবো, তাই। তিলুর বুকের মধ্যে দূর দূর করছিল। অপরাধীর মতো মিথ্যা কৈফিয়তটা খাড়া করলে। ভাগ্যিস যে বোষ্টম বউ দাঁড়ালো না, চলে গেল। আর ভাগ্যিস ঘাটে শেষ বেলায় কেউ ছিল না। গ্র্যান্ড সাহেব দূর থেকে তিলুকে দেখে তাড়াতাড়ি টুপি খুলে সামনে এসে সম্ভ্রমের সুরে বললেন, ওহ, শি ইজ এ কুইনলি বিউটি। ওহ, আই এম গ্রেটফুল টু ইউ, স্যার। তারপর তিনি অত্যন্ত যত্নের সঙ্গে তিলুর সলজ্জ মুখের ও অপূর্ব কমনীয় ভঙ্গির একটা আলগা রেখাচিত্র আঁকতে চেষ্টা করলেন। 1864 সালে প্রকাশিত কোলসওয়ার্দি গ্র্যান্ডের অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল নামক বইয়ের 54 ও 57 পৃষ্ঠায় এ বেঙ্গলি উম্যান ও অ্যান ইন্ডিয়ান ইয়োগি ইন দি উডস নামক দুখানা ছবি যথাক্রমে তিলু ও ভবানী বাণুজ্যের রেখাচিত্র। গ্রামে কেউ টের পায়নি। মুশকিল ছিল রাত্রি জ্যোৎস্নাময়ী। এ মাঠ দিয়ে ও মাঠ দিয়ে ঘুরে তিলু স্বামীকে নিয়ে এলো। ভবানী বিদেশি লোক, গ্রামের রাস্তাঘাট চিনতেন না। ভজামুচি সহিসকে ভবানী সব খুলে বলে বারণ করে দিয়েছিলেন। তিলু বললে, বাবা, কি কাণ্ড আপনার! শিশির পড়ছে, ঠান্ডা লাগাবেন না। সাহেবটা বেশ দেখতে, আমি এত কাছ থেকে সাহেব কখনো দেখিনি। আপনি একটি ডাকাত। ওসব অশ্লীল কথা স্বামীকে বলতে আছে? ছি।
রাজারাম রায়কে ছোট সাহেব ডেকে পাঠিয়েছেন। কেন ডেকে পাঠিয়েছেন রাজারাম তা জানেন। কোনো প্রজার জমিতে জোর করে নীলের মার্কা মেরে আসতে হবে। রাজারাম দুর্ধর্ষ দেওয়ান, প্রজা কি করে জব্দ করা যায় তাকে শেখাতে হবে না। আজ 18 বছর এই কুঠিতে তিনি আছেন। বড় সাহেবের প্রিয়পাত্র হয়েছেন শুধু এই প্রজা জব্দ রাখবার দক্ষতার গুণে। পাঁচু শেখের বাড়িতে ঘোরা শেখ হাঁটি। সেখানকার প্রজারা আপত্তি জানিয়ে বলেছে, দেওয়ানজি, আপনাদের খাসের জমিতে নীল বুনুন, প্রজার জমিতে এবার আমরা নীল বুনতি দেব না। রাজারাম জোর করে নীলের দাগ মেরে এসেছেন পাঁচু শেখের ও তার শ্বশুর বিপিন গাজী ও নবু গাজীর জমিতে। এরা সে গ্রামের মধ্যে অবস্থাপন্ন গৃহস্থ। বিপিন গাজীর বাড়িতে 8টি ধান বোঝাই গোলা, 20-25টি হালের বলদ, 6 জোড়া লাঙ্গল। তার ভাই নবু গাজী তেজারতি কারবারে বেশ ফেঁপে উঠেছে আজকাল। কমপক্ষেও 100 বিঘে আউশ ধানের চাষ হয় দু ভাইয়ের জোতে। গ্রামের সব লোকে ওদের সমীহ করে চলে। এরাও বিপদে আপদে সবসময় বুক দিয়ে পড়ে। নবু গাজী আজ ছোট সাহেবের কাছে এসে নালিশ করেছে, তাই বোধহয় ছোট সাহেব ডেকেছেন। কি জানি, রাজারাম ভয় খান না। নবু গাজী কি করতে পারে করুক। ছোট সাহেব অনেক দিন এদেশে থেকে এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলতে পারে। রাজারামকে ডেকে বললে, কি বলছিল নবু গাজী? ও রাজারাম। কি বলুন হুজুর? ওর তামাকের জমিতে নাকি দাগ মেরে এসেছ। না মারলি ও গাঁ জব্দ রাখা যাবে না হুজুর। ও বলছে ওদের পীরির দরগার সামনের জমিও নিয়েছ। মিথ্যে কথা হুজুর, আপনি ডাকান ওকে। নবু গাজী বেশ জোয়ান মর্দলোক, ঠান্ডা প্রকৃতির লোকও সে নিতান্ত নয়। কিন্তু ছোট সাহেব ও দেওয়ানজির সামনে সে নিরীহের মতো এসে দাঁড়ালো। নীলকুঠির চতুর্সীমার মধ্যে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলবার সাধ্য নেই কোনো রায়তের। ছোট সাহেব বললে, কি নবু গাজী, এবার গুড় পাটালি করেছিলে? নবু গাজী বিনম্র সুরে বললে, না সাহেব, মোরা এবার গাছ ঝুরিনি এখনো। পাটালি হলি খাতি দেবা না? আপনাদের দেব না তো কাদের দেব বলুন? দেবা? ঠিক ঠিক সাহেব। রাজারাম, তুমি এদের দরগাতলার জমিতে দাগ মেরেছ? না হুজুর, জমির নাম দরগাতলার জমি, এই পর্যন্ত। পুরানো খাতাপত্রে তাই আছে। সেখানে পীরের দরগা বা মসজিদ আছে কিনা ওকেই জিজ্ঞেস করুন না। আছে সেখানে তোমাদের দরগা? ছিল আগে, এখন নেই দেওয়ান বাবু। তবে তবে যে বড্ড মিথ্যে কথা বললে সাহেবকে। বাবু, আপনি একটু দয়া করুন, ও জমিতে মোরা হাজত করি। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পীরের নামে রেঁধে বেড়ে খাই। হয় না হয় আপনি একদিন দেখে আসবেন। মুই মিথ্যে কথা কেন বলবো আপনারে? আপনারা হলেন দেশের রাজা। আমার জমিটা ছেড়ে দেন দয়া করে। ছোট সাহেব রাজারামের দিকে চেয়ে সুপারিশের সুরে বললে, যাগে দাও ছেড়ে জমিটা, ওরা কি যে করে বলছে। নবু গাজী বললে, হাজত? সেটা কি আবার? ওই যে বললাম সাহেব, খোদার নামে ভাত গোস্ত রেঁধে ফকির মিচকিনিদের মধ্যে ভাগ করে দিয়ে যা থাকে মোরা সবাই মেলে খাই। ছোট সাহেব খুশি হয়ে বলে উঠল, বেশ বেশ, আমারে একদিন দেখাতেই হবে। তা দেখাবো সাহেব। বেশ, রাজারাম, ওর জমিটা ছেড়ে দিও, যাও। নবু গাজী আভূমি সেলাম করে চলে গেল। কিন্তু সে বোকা লোক নয়। দেওয়ান রাজারামকে সে ভালোভাবেই চেনে। বাইরে গিয়ে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো। রাজারাম ছোট সাহেবকে বললেন, হুজুর, আপনি কাজ মাটি করলেন একেবারে। কেন? ও জমি 1 নম্বরের জমি, বিঘেতে 3.5 মণ গুঁড়ো পড়তা হবে। ও জমি ছেড়ে দিতে আছে? আর যদি অমন করে আশকারা দেন প্রজাদের, তবে আমারে আর কি কেউ মানবে? না কোনো কথা শুনবে আমার কেউ?
ছোট সাহেব শীষ দিতে দিতে চলে গেল। রাজারাম রাগে অভিমানে ফুলে উঠলেন। তখনই সদর আমিন প্রসন্ন চক্রবর্তীর ঘরে গিয়ে কি পরামর্শ করলেন দুজনে। প্রসন্ন চক্রবর্তীর বয়স 40-এর উপরে, বেশ কালো রং, দোহারা গরন, খুব বড় একজোড়া গোঁফ আছে, চোখগুলো গোল গোল ভাঁটার মতো। সকলে বলে অমন বদমাইশ লোক নীলকুঠির কর্মচারীদের মধ্যে আর দুটি নেই। হয়কে নয় এবং নয়কে হয় করার ওস্তাদ। আমিনদের হাতে অনেক ক্ষমতাও দেওয়া আছে। সরল গ্রাম্য প্রজারা জরিপ কার্যের জটিল কর্মপ্রণালী কিছুই বোঝে না। রামের জমি শ্যামের ঘাড়ে এবং শ্যামের জমি যদুর ঘাড়ে চাপিয়ে মিথ্যে মাপ মেপে নীলের জমি বার করে নেওয়াই আমিনের কাজ। প্রজারা ভয় করে, সুতরাং ঘুষও দেয়। রাজারামের অংশ আছে ঘুষের ব্যাপারে। প্রসন্ন চক্রবর্তী থেলো হুঁকোয় তামাক টানতে টানতে বললেন, এরকম করলেই তো আমাদের কথা কেউ শুনবে না ও দেওয়ানজি। রাজারাম সেটা ভালোই বোঝেন। বললেন, তা এখন কি করা যায় বলো, পরামর্শ দাও। বড় সাহেবকে বলুন কথাটা। সে বাঘের ঘরে এখন যাবে কেডা? আপনি যাবেন, আবার কেডা? বড় সাহেব শিবটন বেজায় রাশভারী জবরদস্ত লোক। ছোট সাহেবের মন একটু উদার, লোকটা মাতাল কিনা সবাই তো তাই বলে। বড় সাহেবের কাছে যেতে সাহস হয় না যার তার, কিন্তু মানের দায়ে যেতে হলো রাজারামকে। শিবটন মুখে বড় পাইপ টানছেন বসে, হাতখানেক লম্বা পাইপ, কি সব কাগজপত্র দেখছেন। তক্তপোষের মতো প্রকাণ্ড একটা ভারী টেবিলের ধারে কাঁঠাল কাঠের একটা বড় চেয়ার। সাতবেরের মুসাব্বর মিস্ত্রিকে দিয়ে টেবিল চেয়ার বড় সাহেবই তৈরি করে নিয়েছিলেন, নিজের হাতে পালিশ আর রং করেছেন। টেবিলের একধারে মোটা চামড়া বাঁধানো একরাশ খাতা, দেওয়ালে অনেকগুলো সাহেব মেমের ছবি। এই ঘরের এক কোণে ফায়ারপ্লেস। তেমন শীত না পড়লেও কাঠের মোটা মোটা ডালের আগুন মাঘ মাসের শেষ পর্যন্ত জ্বলে। বড় সাহেব চোখ তুলে দেওয়ানের দিকে চেয়ে বললেন, গুড মর্নিং। রাজারাম পূর্বে একবার সেলাম করেছেন, তখন সাহেব দেখতে পাননি ভেবে আর একবার লম্বা সেলাম করলেন। জিভ শুকিয়ে আসছে তার। ছোট সাহেবের মতো দিলখোলা লোক নন ইনি। মেজাজ বেজায় গম্ভীর, দুর্দান্ত বলেও খ্যাতি যথেষ্ট। না জানি কখন কি করে বসে। সাহেব শুভ লোককে কখনো বিশ্বাস করতে নাই। ভালো ছিল সেই ছবি আঁকিয়ে পাগলা সাহেবটা। তিলুর ও ভবানী ভাইয়ের ছবি এঁকেছিল লুকিয়ে। যাবার সময় সেই কথার উল্লেখ করে রাজারাম পাগলা সাহেবটার কাছে 25 টাকা বকশিস আদায় করেও নিয়েছিলেন। অবশ্যই ভবানী তার কিছু জানে না। যেমন সেই পাগলা সাহেব তেমনি ভবানী, দুইই সমান, আপন খেয়াল মতো চলে দুজনেই। রাজারাম বললেন, আপনার আশীর্বাদে হুজুর ভালোই আছি। কি দরকার আছে এখানে? বিশেষ কোনো কাজ আছে? আমি এখন খুব বিজি আছি, সময় কম আছে। অন্য কিছু না হুজুর, আমি তেঘরার একটা প্রজার জমিতে দাগ মেরেছিলাম, ছোট সাহেব তাকে মাফ করে দিয়েছেন। শিবটন ভ্রু কুঞ্চিত করে বললেন, যা হুকুম দিয়াছেন তাহাই হইবে, ইহাতে তোমার কি অমান্য আছে? বড় সাহেব এমন উল্টোপাল্টা কথা বলে, ভালো বাংলা না জানার দরুন। ভালো বালাই সব। রাজারামের হয়েছে মহাপাপ এইসব অদ্ভুত চিজ নিয়ে ঘর করা। সাহেবের ভুল সংশোধন করে দেওয়া চলবে না, চটে যাবে। বালাইয়ের দল যা বলে তাই সই। তিনি বললেন, আগে না, অন্যায় আর কি আছে, তবে এমন করলে প্রজা শাসন করা যায় না। কি হবে না? প্রজা জব্দ করা যাবে না, নীলের চাষ হবে না হুজুর। নীলের চাষ হবে না, তবে তোমাকে কি জন্য রাখা হইল? সে তো ঠিক হুজুর, আমাকে প্রজাদের সামনে অপমান করা হলে আমার কাজ কি করে হয় বলুন হুজুর? অপমান? ওহো, ইউ আর ইন ডিসগ্রেস, ইউ ওল্ড স্কাউন্ড্রেল। আই আন্ডারস্ট্যান্ড।
তোমাকে কি করিতে হইবে? আপনি বুঝুন হুজুর, নবুগাজী বলে একজন বদমাইশ প্রজার জমিতে দাগ মেরেছিলাম। উনি হুকুম দিয়েছেন জমি ছেড়ে দিতে। ও গাঁয়ে আর কোনো জমিতে হাত দেওয়া যাবে না। নীলের চাষ হবে কি করে? কত জমি এবছর ডাক দিয়াছ আমাকে কাল দেখাতে হইবে। ইমপ্রেশন রেজিস্টার তৈরি করিয়াছ? হ্যাঁ হুজুর। যাও, না দেখাইতে পারিলে জরিমানা হইবে। কাল লইয়া আসিবে। ব্যাস, কাজ মিটে গেল। প্রসন্ন চক্রবর্তীর কাছে মুখ ভারী করে ফিরে গেলেন রাজারাম। না, কিছুই হলো না। ওরা নিজের জাতের মান অপমান আগে দেখে। পাজি শুয়োরখোর জাত কিনা। তোমার আমার অপমানে ওদের বইয়েই গেল। প্রসন্ন চক্রবর্তী ঘুঘু লোক, আগেই জানতেন কি হবে। তামাক টানতে টানতে বললেন, অপমানং পুরস্কৃত্য মানং কৃত্বা চ পৃষ্ঠকে। ছেলেবেলায় চাণক্য শ্লোকে পড়েছিলাম দেওয়ানজি। ওদের কাছে এসে মান অপমান দেখতে গেলে চলবে না। তা যান, আপনি আপনার কাজে যান। আবার উল্টে জরিমানার ব্যবস্থা? সে কি, জরিমানা করে দিলে নাকি? সেজন্য জরিমানা নয়, দাগের খতিয়ান হালসনের তৈরি হয়েছে কিনা কাল দেখাতেই হবে। না দেখাতে পারলে জরিমানা করবে। ভালো, ওদের অমনি বিচার। উল্টে কচু গালে লাগলো। রাজারাম অপ্রসন্ন মুখে বার হয়ে গিয়েই দেখলেন নবুগাজী দলবল নিয়ে সদর ফটকের কাছে দাঁড়িয়ে কারকুন রামহরি তরফদারের সঙ্গে একগাল হেসে কি বলছে। রাজারামকে সে এখনো বুঝতে পারেনি, স্বয়ং সাহেবও বোঝেন না। রাজারাম গম্ভীর স্বরে হাঁক দিয়ে বললেন, এই নবুগাজী, এদিকে শুনে যাও। নবুগাজীর হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে আজকের ব্যাপার নিয়ে হাসছিল না। সে সাহস তার নেই। তার একটা গরু চুরি করে নিয়ে গিয়ে তারই জনৈক অসাধু কৃষাণ নহাটার হাটে বিক্রি করে কিভাবে সেই গরুটা আবার নবুগাজী উদ্ধার করেছিল তারই গল্প ফেঁদে নিজের কৃতিত্বে আত্মপ্রসাদের হাসি হাসছিল সে। রাজারামের স্বরে তার প্রাণ উবে গেল। তাড়াতাড়ি এসে সামনে দাঁড়িয়ে সসম্ভ্রমের সুরে বললে, কি বাবু? যে জমিতে দাগ মেরেছি সেটাতেই নীলের চাষ হবে, বুঝলে? নবুগাজী বিস্ময়ের সুরে বললে, সে কি বাবু? ছোট সাহেব যে বললেন। ছোট সাহেব বলেছেন। বাবার ওপরে বাবা আছে, এই বড় সাহেবের হুকুম। এই আমি আসছি বড় সাহেবের দপ্তর থেকে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া চলে না, বুঝলে নবুগাজী? তোমাকে নীলকুঠির চুনের গুদমে পুড়ে ধান খাওয়াবো, তবে আমার নাম রাজারাম চৌধুরী, এই তোমায় বলে দিলাম। তুমি যে কি রকম, তোমার ভিটেতে ঘুঘু যদি না চড়াই। নবুগাজী ভয়ে জড়সড় হয়ে গেল। দেওয়ান রাজারামকে ভয় করে না এমন রায়ত নীলকুঠির সীমানা সরহদ্দের মধ্যে কেউ নেই। তিনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। সে হাত জোর করে বললে, মাপ করুন দেওয়ানজি, ক্ষমা দেন। আপনি মা বাপ, আপনি মারলি মারতে পারেন, রাখলি রাখতে পারেন। মুই মুরুক্ষ মানুষ, আপনার সন্তানের মতো। মোর ওপর রাগ করবেন না, মরে যাব তাহুলি। এখনই হয়েছে কি, তোমার উঠোনে গিয়ে নীলের দাগ মারব। তোমার সাহেব বাবা যেন উদ্ধার করে তোমায়। দেখি তোমার কত দূর। নবুগাজী এসে রাজারামের পা দুটো জড়িয়ে ধরলে। রাজারাম রুক্ষ সুরে বললেন, না, আমার কাছে নয়, যাও তোমার সেই সাহেব বাবার কাছে। নবুগাজী তবুও পা ছাড়ে না। রাজারাম বললেন, কি? আপনি না বাঁচালি বাঁচব না, মুরুক্ষ মানুষ, করে ফেলেছি এক কাজ। ক্ষমা দিন বাবু, আপনি মা বাপ। আচ্ছা, এবার সোজা হয়ে এসো। তোমার জমি ছেড়ে দিতে পারি, কিন্তু বাবু সে আমায় বলতেই হবে না। আপনার মান রাখতে মুই জানি। যাও, জমি ছেড়ে দিলাম। কাল আমিন বাবু গিয়ে ঠিক করে আসবে। তবে মার্কা তোলার মজুরিটা জরিপের কুলিদের দিয়ে দিও। যাও।
নবুগাজী ভূমি সেলাম করলে পুনরায়। চলে গেল সে কাঁটা পোড়ার বাঁওরের ধারে ধারে। দেওয়ান রাজারাম রায় ও সদর আমিন প্রসন্ন চক্রবর্তীর মুখে হাসি ফুটে উঠল। এইরকমই চলছে এদের শাসন অনেক দিন থেকে। বড় সাহেব ছোট সাহেব যদি বা ছাড়ে, এরা ছাড়ে না। চাষিদের, সম্পন্ন সম্ভ্রান্ত গৃহস্থদের ভালো ভালো জমিতে মার্কা দিয়ে আসে। সে জমিতে নীল পুঁততেই হবে, না পুঁতলে তার ব্যবস্থা আছে। বড় সাহেব এ অঞ্চলের ফৌজদারি বিচারক। সপ্তাহে 3 দিন নীলকুঠিতে কোর্ট বসে। গরু চুরি, মারামারি, দাঙ্গা হাঙ্গামার অভিযোগের বিচার হবে এখানেই। বড়কুঠির সাদা ঘরে এ সময় নানা গ্রাম থেকে মামলা রুজু করতে লোক আসে। তেমাথার মোড়ে সনেকপুরের মাঠে একটা ফাঁসি কাঠ টাঙানো হয়েছে সম্প্রতি। রাজারাম বলে বেড়াচ্ছেন চারিদিকে যে এবার বড় সাহেব ফাঁসির হুকুম দেওয়ার ক্ষমতা পেয়েছেন গভর্নমেন্ট থেকে। বড় সাহেব কিন্তু সুবিচারক, খুব মন দিয়ে উভয় পক্ষ না শুনে বিচার করে না। রায় দেবার সময় অনেক ভেবে দেয়। অপরাধীর জম, লঘু পাপে গুরুদণ্ড সর্বদাই লেগে আছে। নীলকুঠির কাজের একটু ত্রুটি হলে স্বয়ং দেওয়ানেরও নিষ্কৃতি নেই। তবু ছোট সাহেবের চেয়ে বড় সাহেবকে পছন্দ করে লোকে। দেওয়ানকে বলে, তোমাকে চুনের গুদামে পুড়িয়া রাখিলে তুমি জব্দ হইবে। রাজারাম বলেন, আপনার ইচ্ছা হুজুর, আপনি করলেই সব করতে পারেন। ইউ হ্যাভ এ ভেরি অয়েলি টাং, আই নো, বাট দ্যাট উড নট কাট আইস দিস টাইম। তোমাকে আমি জব্দ করিতে জানে। কেন জানবেন না হুজুর? হুজুর মা বাবা চুনের গুদামে পুরিলে তোমার জব্দ ঠিক হইয়া যাইবে। হুজুরের খুশি। যাও, 10 টাকা জরিমানা হইল। যে আগে হুজুর। রাজারামের কাজ এভাবেই চলে। শুধু সাহিত্যপ্রেমী, আজকের পাঠ এ পর্যন্তই। আবার কোনো সাহিত্য পাঠের আসরে ইছামতি উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক সাহিত্য পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেল। বিদায় নেবার আগে আপনাদের নিকট আবারও সেই একই বিনতি করছি, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। ধন্যবাদ।